নমস্কার সবাইকে। আজকে বাকসিদ্ধ মাতৃসাধক রামকৃষ্ণ শাস্ত্রীর প্রোগ্রামে বসে একেবারে প্রথমে জীবনের কথা, মানে মা তো সন্তানকে জন্ম দেয়, মায়ের কাছ থেকে জন্ম নেওয়ার পর কোনো একজন ব্যক্তির, তিনি পুরুষ হন বা নারী হন, তাকে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে যে লম্বা সময়টা পেরোতে হয় সেটা হচ্ছে জীবন, তার জীবন। এবার এই জীবনটা কেমন বা কিসের সঙ্গে তুলনা করা যায়, এই ব্যাখ্যা দিলে এক একজন মানুষ এক এক রকম ব্যাখ্যা দেবেন। দেখুন, তবে আপনাদেরকে খুব সোজা এবং সহজভাবে যদি আমি বোঝাই, তাহলে যেটা আপনাদের বুঝতে খুব সুবিধা হবে, আমরা সবাই নদী দেখেছি। জীবন অনেকটা নদীর মতো, অনেক কবিও লিখেছেন নদীর মতো। আমার ব্যাখ্যাটা একটু অন্যরকম। একটা নদীর তিনটে গতিপথ থাকে মূলত: উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। উচ্চগতি হচ্ছে তার জন্মস্থান, মধ্যগতি তার প্রবাহস্থান, নিম্নগতি হচ্ছে তার সমাপ্তি, যেখানে গিয়ে নদী সমুদ্রে মেশে। একটা নদী যখন শুরু হচ্ছে পার্বত্য প্রবাহ থেকে, অর্থাৎ তার সূচনার জায়গা থেকে, তাকে প্রচুর বড় বড় পাথর, নুড়ি এসব বহন করে নিয়ে আসতে হয় জীবনে। এই পুরো রাস্তাটা বহন করে তাকে মোহনার কাছে জমা দিতে হয়। আর নদীর এই পুরো রাস্তায় নদীকে প্রাণ দান করে কখনো নদীর শাখা নদী, আবার কখনো বা নদীর উপনদী। না হলে নদীর জল পেত না, নদীর নদী থাকতো না। জীবনটাও সেরকম। অসময়ে যারা মানুষের সঙ্গে থাকেন, যারা আপনার জীবনের সঙ্গী হন, তারা হচ্ছে সঙ্গী। কিন্তু শুধু কি তারাই থাকেন? আর অন্যান্য মানুষেরা যারা বিপদের সময় আপনার হাত ধরেন, অসময়ে আপনার সঙ্গে থাকেন, তারাই হচ্ছে সঙ্গী। আর বাকি সব নটঙ্গী। নটঙ্গী, আই বিলিভ দ্যাট। আসুন রামকৃষ্ণ শাস্ত্রী কি ব্যাখ্যা করেন, রামকৃষ্ণদার থেকে শুনবো। রামকৃষ্ণদা, আপনাকে স্বাগত। আজকের সাবজেক্টটি তাই, অসময়ে এবং সময়ে মানুষ কিভাবে মানুষকে নির্বাচন করবে, কারা মানুষের পাশে থাকে আর কারা থাকে না। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং আমার থেকে যারা বয়সে কনিষ্ঠ সকলকে ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তো আমরা একটা নাট্য মঞ্চের মধ্যে আছি। আমাদের যখন অভিনয় শেষ হয়ে যাবে তখন আমাদের স্টেজ থেকে নেমে পড়তে হবে। এই প্রোগ্রামে যখন প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যাবে তখন আমিও এই স্টেজ থেকে নেমে যাব। তো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে কিছু সংখ্যক কাঁকড়াকে যদি একটা বালতির মধ্যে রেখে দেওয়া যায়, ঢাকনাটা না দিলেও চলবে। কারণ যে কাঁকড়াটি বেয়ে বেয়ে উঠবে, পেছন থেকে আরেকটি কাঁকড়া সেই কাঁকড়াটির পাটাকে ধরে টেনে নামিয়ে দেবে। তো মানুষের জীবনে আমরা যদি এখন আফ্রিকার জারোয়া জাতি কিংবা অন্যান্য জাতিদের কাছে আমরা পৌঁছে যাই, সেখানে বিচার ব্যবস্থা কিংবা ন্যায় অন্যায় এরা কোনোটারই ধার ধারে না। আমরা যে কোনো সাবজেক্ট তৈরি করেছি আমাদের জীবনযাত্রাটাকে সুন্দর করার জন্য। এই সুন্দর করতে গিয়ে যদি আমরা বিপদগ্রস্ত হয়ে পড়ি, যেমন কিছুক্ষণ আগে আমাকে একজন ভদ্রমহিলা ফোন করে বললেন যে আমাকে আর আমার ছেলেকে মনে হচ্ছে কেউ কিছু করেছে। তা আমি বললাম, আপনি বুঝলেন কি করে? তো অনেকে যে জীবন যুদ্ধে লড়াইয়ে অনেক মাপকাঠি থাকে, যোগ্যতা, ভাগ্য, চেষ্টা, পরিশ্রম, অনেক কিছুর সংমিশ্রণ থাকে একটা যুদ্ধে জয় হতে গেলে। একটা ছেলে যে স্কুলে ফার্স্ট হয়, বা আপনার বাড়ির পাশে যে 5 তলা বাড়িটা দেখছেন এক ভদ্রলোক তৈরি করেছে, তার মধ্যে অনেক পরিশ্রম লুকিয়ে আছে ওই বাড়িটা তৈরি করতে, বা একজন বড় ইঞ্জিনিয়ার হতে, একজন ভালো ডাক্তার হতে তার যে পরিশ্রমটা, সেই পরিশ্রমটা আমরা কেউ লক্ষ্য করি না। আমরা তার সাকসেসটাকেই লক্ষ্য করি। আমরা ভাবি খুব ইজি হয়ে যায় সব কিছু, এবং তার যারা আশেপাশে রয়েছে তাদের সমবয়সী, হয়তো তার কাজিন কিংবা অন্যান্য তার সিস্টার, এদের মা বাবারা ভাবছে যে হয়তো আমাদের ছেলে মেয়ের তাদের ছেলে মেয়ের হয়তো যোগ্যতা নেই,
কিংবা কোয়ালিটি নেই, কিংবা মেধার ধার নেই, তারা অনেক কিছু কাল্পনিকভাবে অনেক কিছুকে আয়ত্ত করে নিতে পারে। এ মেয়ে আমার ক্ষতি করেছে, আমার মেয়ে তো ওর থেকেও ভালো পড়াশুনোয় ছিল। আর কিছু ইনপুট করে দেওয়ার মতো সমাজে কিছু লোক আছে, ভূত ধরিয়ে দেবে আপনাকে, আপনাকে ভূতে ধরেছে, এবং সেই লোকটাই আবার আপনার ভূতটাকে ছাড়াবে কিছু টাকার বিনিময়ে। কিন্তু জ্যোতিষশাস্ত্র সে কথা বলে না। জ্যোতিষশাস্ত্র যে বাঘের স্বপ্ন দেখে তাকে জ্যোতিষশাস্ত্র বলে তুমি স্বপ্ন দেখছো, এখানে তুমি ঈশ্বরের চিন্তা করলেই তোমার স্বপ্নটা চলে যাবে। তাকে সত্যিকারের এটা ওটা দুব্বা ঘাস, তুলসী পাতা এইগুলো দেয় না। এটা জ্যোতিষশাস্ত্রের কাজ নয়। জ্যোতিষশাস্ত্রের কাজ হচ্ছে সঠিক দিশা দেখানো। আপনার এই খারাপ যোগ আছে, আদেও তার খারাপ যোগটার জন্য ক্ষতি হচ্ছে না, তার ক্ষতি হচ্ছে তার আশেপাশের বন্ধু বান্ধবগুলোর জন্য। সেই যে যোগটা তার তৈরি, সেই যোগটার জন্য তার জেদ তৈরি হচ্ছে। সে মনে করছে আমি ঠিক, পৃথিবীর সবাই বেঠিক। এই চিন্তা ভাবনা থেকে কিন্তু তার জীবনে অধঃপতন শুরু হচ্ছে। এগুলোকে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে, আলোচনা করতে হবে, জানতে হবে। সেদিন আমাকে একজন ফোন করলেন, করে বললেন, যাই হোক একজন কেউ ফোনে আছে, দেখি কে আছে। ফোন আছে, নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন আপনি? হ্যালো স্যার, হ্যাঁ আমি জঙ্গিপুর থেকে বলছি। জঙ্গিপুর থেকে বলছেন, আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থটা বলুন। বলুন। 22/9/2003। 22/9/2003। টাইম বলুন। হ্যাঁ, তো আমি গ্রাজুয়েশন কমপ্লিট টাইম করেছি। টাইম তারপর টাইম টাইম। টাইম দিদি, টাইম বলুন, একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, রাত 12:30 রাত্রি। রাত 12:30। হ্যাঁ, আচ্ছা, জন্মস্থান কোথায়? জঙ্গিপুরে। জঙ্গিপুর। রাত্রি 12:30 বলে 22 তারিখ হলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনি একটু টিভি থেকে দূরে সরে গিয়ে কথা বলবেন, তাহলে আপনি শুনতে পাবেন। সেদিন তাহলে সোমবার হলো, তাই তো? হ্যাঁ তাহলে মিথুন লগ্ন, কর্কট রাশি জানা আছে? দেবগণ। হ্যাঁ, রাশিটা জানা ছিল, কর্কট। আচ্ছা, এবারে একটু হরোস্কোপে আসি। ব্যাপার হচ্ছে, প্রথম কথা, আপনি প্রচণ্ড স্ট্রাগল করে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, মোটামুটি আর্টস নিয়ে পড়ার যোগই রয়েছে। হ্যাঁ, কিন্তু আপনি দেখতে ভালো, আপনার মধ্যে একটা উজ্জ্বলতা আছে। হ্যাঁ, কেরিয়ার নিয়ে মূলত আপনার প্রশ্ন, আপনি হ্যাঁ। সঠিক চাকরি পাবেন কিনা এই নিয়ে আপনার প্রশ্ন, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছেন? কিন্তু আপনি খুব একটা ব্যাপার হচ্ছে যে বিবাহ আপনার কিন্তু হয়ে গেছে যত সম্ভব মনে হচ্ছে। হ্যাঁ, বিবাহ হয়ে গেছে, 1 বছর হয়েছে। হ্যাঁ, বিবাহ হয়েছে। কিছু ডিপ্রেশনে আপনি বর্তমানে ভুগছেন, মানসিক ডিপ্রেশনে ভুগছেন। হ্যাঁ, মানে কি করলে বেটার হবে সেই জন্য, ক্যারিয়ারের জন্য। তা হতাশাটা কোথা থেকে আসছে একটু শুনি। এই যে হতাশা, এটা কি কেরিয়ারের জন্য নাকি বিবাহিত জীবনে কিছু সমস্যা যার জন্য মনে হচ্ছে যে কেরিয়ার করাটা এখন দরকার? না, সেরকম না, মানে বিয়ে হয়েছে, এবার ক্যারিয়ারের জন্য কিছু করতে হবে, সেই জন্য টেনশন, মানে কি করলে ভালো হবে ভবিষ্যতের জন্য। আপনি কোথায় কোথায় পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, কম্পিটিটিভ এক্সাম সবগুলোই দেই প্রায়। এখন টিচিং লাইনে যেতে চাইছি, সেটা কি ভালো হবে আমার জন্য? কোন লাইনে? টিচিং? হ্যাঁ। শুরু করুন, বাড়িতে টিচিং শুরু করুন, ছাত্রছাত্রী নিয়ে পড়ানো শুরু করুন। শুরু কেন করছেন না? উনি মনে হয় চাকরি পেতে না, চাইছেন। বলছি যে ডিএলএড করলে ভালো হবে কি আমার জন্য? কি বললেন বুঝলাম না। বিএড করলে? বিএড করলে? হ্যাঁ, করুন না। বিএড তো এখন মাস্ট করে দিয়েছে মনে হয়। তাহলে বিএডটা করুন আপনি। বিএড করলে তো, করতে তো অসুবিধে নেই। তবে আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি।
আপনি যদি মনে করেন তাহলে আপনি আমার কথা শুনে কাজটি করে দেখতে পারেন। যেহেতু আপনার লগ্নের একাদশ ঘরে রাহু রয়েছে, আপনি কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, বিএ কমপ্লিট করেছেন, তাই তো? হ্যাঁ। আপনি 2 বছর লাগবে আপনার এলএলবিটা করতে। আপনি ল প্রফেশনে যদি যেতে পারেন আপনার জন্য কিন্তু ভালো আছে। পরে এলএলএম করতে পারেন, হ্যাঁ। তারপরে আপনি ল সাইড দিয়ে আপনি যদি একটু ঢোকার চেষ্টা করতে পারেন, আপনার জন্য অনেকটা সময় হয়তো বেঁচে যাবে। আপনি যুক্তি তর্ক দিয়ে সমস্ত কিছু চিন্তা ভাবনা করেন, যতটা মনে হয় আপনি নরম প্রকৃতির, কিন্তু ততটা নরম প্রকৃতির মানুষ আপনি নয়। প্রচণ্ড স্ট্রাগল করে আপনি এই জায়গায় এসছেন, হ্যাঁ। আপনার জীবনে উন্নতি যোগ আছে, তবে আপনি যদি ল প্রফেশনের দিকে যান আপনার জন্য কিন্তু ভালো হবে। আপনি কি মনে হলো এই কথাগুলো শুনে আপনার ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে? হ্যাঁ স্যার, যেগুলো বলেছে সেগুলো প্রায় হ্যাঁ সব একটু জোরে বলুন। স্যার যেগুলো বলেছেন সেগুলো সবই মিলে যাচ্ছে আমার জীবনের সাথে। হ্যাঁ, জীবনে মিলছে। পড়াশোনা করেছি এবং যেগুলো বললেন মানে জীবনটা একটু লড়াইয়ের মধ্যে দিয়ে গেছে আর কি, এবং এখনো চলছে লড়াই। হ্যাঁ, মানে ক্যারিয়ারের জন্য কি বললে ক্যারিয়ারের better জন্য। হবে। আপনি যদি এখন মনে করেন যে চাকরির জন্য বসে থাকবেন, সেটা আপনার ভুল সিদ্ধান্ত হবে। আমি মনে করি যে আপনার যেহেতু একাদশে রাহু রয়েছে, আপনি কিন্তু ফটকা পয়সা বা রোজগার ওই জন্য আপনার কিন্তু আইনের ব্যাপারে রোজগার কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রচুর। এখন লয়ের তো নানা রকম দিক রয়েছে। কোনো একটা ভালো জায়গায় ঢুকে গেলে, হ্যাঁ, আমার মনে হয় যে খুব ভালো কাজ পাবেন, আর আপনি অনলাইনেও করে নিতে পারবেন। মানে বেসিক্যালি যেটা আপনার কথা শুনে আমার মনে হলো, আপনি বলছেন যে স্বাধীন পেশার দিকে যাওয়াটা বেটার হবে। আপনি চাইছেন সরকারি চাকরি বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে, তার থেকে বেটার হচ্ছে এটা। এবার যদি আপনার মনে হয় যে না আমি শিক্ষকতাই করব, আপনি এসে রামকৃষ্ণ বাবুর সঙ্গে যোগাযোগ করুন, উনি আপনাকে গাইডলাইন দেবেন, সেই অনুযায়ী আপনি চলতে পারেন। কিন্তু যে ন্যাচারাল ইনস্টিংক্ট আপনার ছকে, সেটা বলছে যে স্বাধীন পেশার দিকে যাওয়া উচিত। ওই জন্য দেখুন রামকৃষ্ণ বাবু প্রথমেই বললেন আমি যে আপনি কিন্তু প্রাইভেট পড়াতে পারেন। একটা জিনিস আপনাকে আমি বলি, যে একটি ছেলে 6 ফুট লম্বা, প্রচুর পড়াশোনায় সেরকম মানে খুব মানে টেনে টুনে পাশ করেছে, মেধা খুব কম, কিন্তু গায়ে প্রচন্ড জোর আছে, মঙ্গলের অবস্থানটা ভালো আছে। তাইলে সেই ছেলেটাকে আমি বলতেই পারি তুমি ভালো করে প্র্যাকটিস করো, প্রশাসনিক বিভাগে একটু যাওয়ার চেষ্টা, মানে পুলিশ প্রশাসন। হ্যাঁ, পুলিশ প্রশাসনে তুমি একটু যাওয়ার চেষ্টা করো। তো বলতেই পারি আপনি স্রোতের দিকে এগোবেন না স্রোতের বিপরীত দিকে এগোবেন। জীবনটা তো একটা প্যারামিটার আছে, হ্যাঁ। আপনি কে কতটা পারবে এটা একটা ব্যাপার, আর সময়ও তো চলে যাচ্ছে। ঠিকই তো। কদিন বাদে বিয়ে হয়েছে, 1 বছর সন্তান মানুষ করতে হবে, জীবনের আরো তো অনেক কাজ আছে। 2003 মানে করতে হবে। বয়স প্রায় 23-24 বছর বয়স। আমি ম্যাক্সিমাম আর ওর হাতে আরো 3-4 বছর সময় আছে। একদম। এরপরে তো সংসারের দিকে মন দিতে হবে। ও চাইছে যে একটা চাকরি করে সুন্দরভাবে জীবনটা কাটাবো, কিন্তু মুশকিলটা হচ্ছে সেই জায়গাটায় ওর হরোস্কোপে যে জায়গাটা রয়েছে সেইটা আপনাকে একটু ভালো করে দেখতে হবে। ওকে কিন্তু ও দারিদ্র যোগ ভোগ করছে জন্মকালীন ছক থেকে, হ্যাঁ। ও দারিদ্র যোগ যে ভোগ করছে, এই দারিদ্র যোগের কারণে ও সেই সচ্ছলতাটা কোনোদিন কিন্তু পাবে না। লগ্নে শনি বসে আছে, হ্যাঁ, যে প্রতি মাসে যে এত মোটা টাকা করে ওর মাসে মাইনা ঢুকবে সেটা কিন্তু হচ্ছে না। সেই জন্য আমি বললাম শনি কিন্তু হঠাৎ বহু টাকা দিতে পারে, লটারির টাকাও কিন্তু শনি দিতে পারে যদি সে সৎ এবং ধার্মিক পরিশ্রমী হয়। বুঝা গেল? আপনি একটু চিন্তা করুন, ভাবুন। যদি মনে হয় যে এরপরে ফার্দার আবার কনসালটেন্সি দরকার, আপনি নিচে বুকিং নাম্বারে ফোন করতে পারেন 9038002022 এই নাম্বারে। আরেকটা নাম্বার হচ্ছে 9836153266 নাম্বারে। আমাকে যদি লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনারা না পান
কিন্তু আমার অনুষ্ঠান আপনাদের দেখতে ভালো লাগে বা আমার সঙ্গে কথা বলতে আপনাদের ইচ্ছে আছে, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা 9038002022 লাস্টে 22 রয়েছে, সেখানে আপনার ছবি, ডেট অফ বার্থ, টাইম প্লেস দিয়ে অন্তত 2-3 দিন ওয়েট করে আমাকে ফোন করতে পারেন। আমি আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রয়োজন মনে করলে আপনি আসবেন, না প্রয়োজন মনে করলে আসবেন না। আর বিশেষত হচ্ছে যারা নেশাগ্রস্ত, যাদের সন্তানরা নেশাগ্রস্ত, হ্যাঁ, তারা কিন্তু আসবেন না আমার কাছে। তারা ডাক্তারের কাছে যাবেন, তাদের জন্য রিহ্যাব খোলা আছে, আমার কাছে আসবেন না। মানে সাইকিয়াট্রিক প্রবলেম, নিউরো সাইকিয়াট্রিক প্রবলেম এবং যারা ড্রাঙ্কার বা যে কোনো নেশা করেন, কোনো অ্যাডিকশন আছেন, তাদেরকে কিন্তু নিয়ে আসবেন না। এটা আমার কাজ নয়। যেমন একজন এখন মেডিকেল সায়েন্সে অনেক ভাগ হয়ে গেছে, যেমন মানে মনে করুন আপনি যাদের গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি দরকার, আপনি তা অর্থোপেডিকের কাছে নিয়ে গেলেন। কেউ কিডনি দেখছে, নেফ্রোলজিস্ট। তো আমার কাছে কিন্তু এদের নিয়ে এসে কোনো লাভ হবে না। আমি কাউর কাছে আজ পর্যন্ত কেউ আমাকে বলতে পারেনি যে ওনার কাছে গিয়ে আমার অর্থ নষ্ট হয়েছে কিংবা আমি কাউর অভিশাপ নিয়েছি। এটা কখনোই হয়নি, কারণ আমি ধর্ম নিয়ে চলি আর আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করি 24 ঘন্টা। এটাই আমার জীবন। আমি এটা করতেই ভালোবাসি এবং আপনাদের সঙ্গে পরিচয় করতে ভালোবাসি, আপনাদের সাথে থাকতে ভালোবাসি। আমি যতক্ষণ পারি মায়ের কাছে আপনাদের নামে কিন্তু পুজো দেওয়ার চেষ্টা করি। বেশ, আরেকজন রয়েছেন ফোনে, রামকৃষ্ণদা নিয়ে নেব। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ দাদা, নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন আপনি দিদি? নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বাঘাযতীন থেকেই বলছি। আচ্ছা, বলুন। হ্যাঁ, আমি তো আমার মেয়ের ব্যাপারেই জানি। বাঘাযতীন কোথায় থাকেন আপনি? আমি বাঘাযতীনে বিদ্যাসাগর থাকি। বিদ্যাসাগর? বাঘাযতীনের পরের স্টপেজটা। হ্যাঁ, বিদ্যাসাগর। আচ্ছা, বাঘাযতীনে আমি থাকি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি আপনাকে আমি। আচ্ছা, আপনি আপনার কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্বন্ধে। ডেট অফ বার্থটা বলুন। 25/12/2001। 25/12/2001। হ্যাঁ। কটার সময়? রাত 9:12। রাত 9:12। কোথায়? হ্যাঁ, কলকাতা। রাত 9:12 কলকাতা। বাঘাযতীনে কোথায় দেখলেন আপনি আমাকে? আমি মানে কি বলবো আপনাকে, মানে আমি আপনাকে টিভিতেই দেখেছি এবং রাস্তাতে একদিন দেখেছি। আমি মানে বাঘাযতীন মরেছিলাম। ও আচ্ছা আচ্ছা, সেদিন মঙ্গলবার ছিল। হ্যাঁ। সিংহ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, হ্যাঁ। গণ হচ্ছে দেবগণ, জানা আছে? হ্যাঁ, এটা জানা আছে। এখানে রবি কেতু গ্রহণ যোগ, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যোগ, জানা আছে আপনার? না, এটা জানা নেই কিছু, এটা সম্বন্ধে কিছু। শুনুন, আপনার মেয়ে যুক্তি তর্ক দিয়ে সমস্ত কিছু বিশ্বাস করার চেষ্টা করে। হ্যাঁ, ও মানে ভুল করলে, মনে করুন আমরা অজ্ঞানত ভুল করি, ও যদি কোনো ভুল করে ও জ্ঞানত ভুল করবে, মানে ও জ্ঞান পাপী বলতে পারেন। মানে কোনো কিছু বুঝেও সেই কাজটা জেদ ধরে ভুল করার চেষ্টা করে। রাগ, তেজ, জেদ, ক্রোধ কিছুটা বাড়বে বর্তমান সময়ে। গ্রহণ যোগের জন্য পিতার শরীর স্বাস্থ্য কিছুটা সমস্যা দেখা দেবে, বিশেষত না মানে মস্তিষ্কে, নার্ভে কিছু সমস্যা পিতার দেখা দিতে পারে। তো ও কিন্তু মানে উচ্চশিক্ষা করেছে, হ্যাঁ, যে কোনো সাবজেক্ট নিয়ে ওর কিন্তু পড়ার যোগ আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, তবে ইংলিশে এমএ করেছে। হ্যাঁ, ইংলিশে এমএ করেছে। হ্যাঁ, ও কিন্তু যেটা দেখা যাচ্ছে ওর বিদেশ যাত্রা যোগ আছে এবং বিদেশের সাথে যোগাযোগ আছে এমন কোনো সংস্থায় ওর চাকরি হতে পারে। হ্যাঁ, এবং
শিক্ষকতা হওয়ারও চাকরির যোগ রয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে ও কিছুটা অলসতার মধ্যে কাটাচ্ছে, মানে জীবনটাকে মানে মানে সবকিছু জেনেও হচ্ছে হবে সবকিছু- এরকম একটা ব্যাপার। হ্যাঁ, ব্যাপার হচ্ছে সেরকম পরিশ্রমও করছে না। কি বললাম বুঝলেন? দাদা ও তাহলে- হ্যাঁ যা বলছেন সবই ঠিক, একদম আপনি একদম ঠিক। হ্যাঁ। কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে, সেটা কি নেবে? দেখুন, নিলে তো নেওয়ার মতো করে নিতে হবে, মানে হেলিয়ে হেলিয়ে করলে তো হয় না। কত এটা কম্পিটিশন মার্কেট, এখানে আপনি ভাবতে পারছেন যে কত ভালো ভালো স্টুডেন্ট পরীক্ষা দেয়। মানে রেশিওটা এরকম যে 1000টা পদ ফাঁকা থাকলে তো সেখানে 10 লাখ লোক পরীক্ষা কারণ ওর যা বর্তমান গ্রহ অবস্থান চলছে, ও একটু সাজুগুজুর দিকে, ভালো ফ্যাশন, ভালো খাওয়া, ভালো ঘোরা, হ্যাঁ, মোবাইল দেখা, এইগুলো করে কি আর ওই জায়গায় পৌঁছানো যায়? আপনি বলুন না। এগুলো করে ও? না সেটাও করে না, ও সাজুগুজু অত করে না, ওর একটু খাওয়ার ঝোঁক আছে, মানে বাড়িতে এটা রান্না হ্যাঁ, করতে যাই হবে, হোক, ওটা রান্না ভাই করতে হবে। যাই হোক, এটা একটু ব্যাপারটা। মানে ভোগ বিলাস যাকে বলে, হ্যাঁ, শুক্র হচ্ছে ভোগের কারকতা, শুক্রের দশা। আচ্ছা, এই সময়ে এইভাবে আপনি দেখবেন যারা এইসব পরীক্ষা টরীক্ষাগুলো দেয়, তারা মাথা দরজা বন্ধ করে পড়ে, সূর্যের আলো দেখে না বলে তারা। সূর্যের আলো দেখে না। একদম। আর নর্থ বেঙ্গলের ছেলে মেয়েরা তো বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি মানে প্রচন্ড ভাবে লড়াই করে। আমি তো কয়েকজন রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, কোচবিহার দেখলাম ছেলে মেয়ে, তারা সত্যি মানে লড়াই করলো এবং চান্স পেল। মেরিটোরিয়াস হলে হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ লেবোরিয়াস হতে হবে। হ্যাঁ, শুধু এগুলো এখন চিন্তা করলে হয়? আরো 5-7 বছর আগে আপনার প্রতিকার বা প্রতিবিধান করা উচিত ছিল, তবে গিয়ে নাই দাঁড়াবে। আমি ছেলেকে ডাক্তার বানাবো, ডাক্তারি পড়াবো, মেয়েকে আমি ওকালতি পড়াবো কিংবা ইঞ্জিনিয়ারিং বানাবো, এগুলো আগের থেকে সেভাবে তৈরি প্ল্যান করতে হয়। তার জন্য ভাগ্যের জন্য চেষ্টা করতে হয়, কর্মের জন্য চেষ্টা করতে হয়, সমস্ত দিক দিয়ে চেষ্টা করতে হয়। তবে একটা কথা মনে রাখবেন, যদি কখনো আসেন, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। হ্যাঁ, আপনি দেখুন, অনুষ্ঠানের পরেও ফোন করতে পারেন, একটা না একটা রাস্তা আমি বের করে দেবো। একদম। কোথায় ফোন করবেন? 90380022 এই নাম্বার দেখুন টিভি স্ক্রিনের উপরে, এই যে হেল্পলাইন নাম্বার বলে লেখা রয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে 9836153266, এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে। আজকে হাতে সময় একেবারে কমে এসছে, আপনারা চেষ্টা করবেন যোগাযোগ করতে। যেটা সব থেকে অ্যাডভান্টেজ বিষয় সেটা হচ্ছে রামকৃষ্ণদা কিন্তু 24 ঘন্টা আপনাদেরকে সময় দিচ্ছেন। এটা আমাকে যেরকম ফোনে যেমন পাবেন, হ্যাঁ। আর আমি কোনো কাজ নিলে লিখিত গ্যারান্টিতে সেই কাজটি কিন্তু করি। বাহ, অসাধারণ, একদম। বেশ, আজকে এখানে শেষ করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে রামকৃষ্ণ দার সঙ্গে। অনেক ধন্যবাদ দাদাকে, নমস্কার সবাইকে।